আমি জানতাম তুমি থাকতে পারবে না। আমি এখন তোমার সব কথা শুনেছি এই জাদু আয়নায়। আমাকে মাফ করো, আমি তোমার বিপদে থাকতে পারিনি। নাগরাজ, তুমি এসেছো? আরে চিন্তা করছো কেন? এনারা আমাকে অনেক ভালোবাসা দিয়েছে, অনেক সেবা করেছে। আমি সব শুনেছি নাগরানী। এই নাও, এই বেগুন গাছ তোমাদের ভাই বোনের। এই বেগুন গাছের পাতা বেটে খেলে সব ধরনের রোগ কমে যাবে। আর প্রতিদিন এই বেগুন গাছে অনেক বেগুন ধরবে, যা বিক্রি করে তোমাদের সংসার চলে যাবে। এই ছোট লোকের বাচ্চা, তোকে কতবার বলেছি না দেখে শুনে কাজ করবি? ঠিক মতো কাজ না করলে কিন্তু মাইনে দেব না বলে দিলাম। সাসি, সুরটা ছেড়ে দাও না। আমি তো তোমার মনের মতো সব কাজ করার চেষ্টা করি, কিন্তু তবুও তো তোমার মনের মতো হয়ে ওঠে না। বিশ্বাস করো সাসি, আমি তোমাদের সব কাজ ভালোভাবেই করেছি। ঠিক আছে ঠিক আছে, তোর ভাঙা ঢোল বাজাতে হবে না, তাড়াতাড়ি বাকি কাজগুলো কর। দুপুর তো হয়ে গিয়েছে, তা রান্না করবি কখন? কি হয়েছে? মেয়েটার সাথে এমন কেন করছো? কাজ করে এজন্য কি মেয়েটা মানুষ নয় নাকি যে ওর ওপর অত্যাচার করবে তুমি? বলি আমি টাকা দিয়ে কাজ করাচ্ছি, ফ্রি কাজ করে দিচ্ছে না তো তোমার ভাইয়ের মেয়ে। তা আজ হঠাৎ এত ভালোবাসা উতলে উঠলো কেন তোমার? কোথায় ভালোবাসা উতলে উঠলো? হীরা, তোকে একটা কথা বলার ছিল। কি কথা চাচা, বলুন না। আপনি যা বলবেন আমি এক্ষুনি তাই করব, তবু আমাকে আর মারবেন না। এই মাস কাজ করে তোদের বাড়ি থেকে চলে যাবি। মরার সময় বাবা আমাকে ওই বাড়িটা লিখে দিয়েছিল। এতদিন তোর বাবাকে দয়া করে থাকতে দিয়েছিলাম। এখন যখন তোর বাবা বেঁচে নেই, তখন আমি আর আমার বাড়িতে তোদের থাকতে দেব না। কি বলছেন কি চাচা আপনি? তাহলে আমি মা আর ভাইকে নিয়ে কোথায় যাব? দয়া করুন চাচা, আমাকে বাড়ি থেকে বের করে দেবেন না। দরকার হলে আপনার বাড়িতে আমি বিনা টাকায় কাজ করব। সেটা সম্ভব নয়। রাস্তার কাছেই জমি, ওখানে আমি বড় হোটেল দেব। তোদের থাকতে দিয়ে আমি তো নিজের লস করতে পারি না, তাই না? চাচা, আমার ভাইটা ছোট। বাবা মারা যাবার পর থেকে মায়ের শরীরটাও তেমন ভালো না, গায়ে ছোট ছোট ঘা হচ্ছে। এমন সময় আমি কোথায় যাব? আপনার ভাই ধরি, আমাদের একটু আশ্রয় দিন। তোকে কি বলেছি কানে যাচ্ছে না? তাছাড়া তোর মায়ের রূপটা আমরা কি করব? যত তাড়াতাড়ি পারিস চলে যা। এই নে, এই মাসের পুরো মাইনে। তোকে আর কাজ করতে হবে না, আর ও বাড়িতে যেন কাল তোদের আর না দেখি। হীরা কিছু কথা না বলে টাকা নিয়ে কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে আসে। ওগো, তুমি হিয়াদের বাড়ির জমিটা কেমন করে নিজের নামে করলে? সেটা তোমার জানতে হবে না। অনেক দিনের ইচ্ছা তোমার হীরাদের বাড়ির উপর, তাই না? আমি কি সেটা না পূর্ণ করে রাখতে পারি বলো? তোমার খুশি যে আমার খুশি গিন্নি। এখন তাড়াতাড়ি আমাকে খেতে দাও, খেতে দাও তাড়াতাড়ি। মা, হোমা, চাচা আমাদের বাড়ি থেকে বের করে দিয়েছে। আমাদের বাড়িটা তার নিজের নামে করে নিয়েছে। কালকের ভেতর বাড়ি থেকে চলে যেতে বললো। কি বলছিস কি রে মা? আমাদের সব জমি তো নিয়ে নিয়েছে তোর চাচা, তাতেও তার ইচ্ছে পূর্ণ হয়নি। এখন বাড়িটাও দখল করতে চাইছে, কিন্তু বাড়ি নিয়ে নিলে যাবো কোথায় তোদের দু ভাই বোনকে নিয়ে? তার উপর আমার শরীরটাও তো ভালো না। মা, আমার মনে হচ্ছে চাচা মিথ্যা বলেছে দিদিকে। দিদি, তুই চিন্তা করিস না, চাচা আমাদের বাড়ি থেকে বের করে দেবে না। তাই যেন হয় বাবা, তোর বাবা বেঁচে নেই, তিনি থাকলে হয়তো একটা ব্যবস্থা করতেন। আচ্ছা, আর দেরি করা ঠিক হবে না, তাড়াতাড়ি খেয়ে নে দেখি। আমি কচু শাক রান্না করেছি। রোজ রোজ কচু শাক খেতে আর ভালো লাগে না। এদিকে পেটে ক্ষুধা, না খেয়েও যে উপায় নেই। তাড়াতাড়ি খাবার দাও। হীরা, সূর্য, কোথায় তোরা? আমি তো তোদেরকে বাড়ি থেকে চলে যাবার কথা বলেছিলাম। এখনো কি করছিস তোরা এখানে? ভাই, কি বলছো কি তুমি? আমরা বাড়ি থেকে চলে যাব মানে? এটা তো আমাদের বাড়ি, আমাদের কেন চলে যেতে বলছো? বৌদি, এটা তোমাদের বাড়ি নয়। দাদাকে আমি দয়া করে থাকতে দিয়েছিলাম। এখন এখানে আমি হোটেল দেব, তোমাদের আর থাকতে দেব না। তাহলে কোথায় যাব আমরা? আমার ছেলে মেয়ে দুটোকে নিয়ে কোথায় যাব? আমাদের তাড়িয়ে দিও না।
আমার যা বলবার তা বলা হয়ে গিয়েছে। এখন আমার কথা না শুনলে মোড়লের কাছে গিয়ে বিচার দেব। আর যত বছর আমার বাড়িতে আছো এত বছরের ভাড়া নেব তখন। চাচা, আপনাকে ভাড়া দেবার মতো টাকা তো আমাদের কাছে নেই। ঠিক আছে, মা আর ভাইকে নিয়ে চলে যাচ্ছি আমি। আপনার কোনো দিন ভালো হবে না। অনেক বড় অন্যায় করেছেন আপনি আমাদের সাথে। বিধাতায়ের বিচার ঠিকই করবেন, ঠিকই করবেন। দেখি তোদের বিধাতা কি বিচার করেন আমার। তোদের পুরাতন জামা কাপড় নিয়ে বেরিয়ে যা এখান থেকে, বেরিয়ে যা। মালতী তাদের জামা কাপড় ও প্রয়োজনীয় জিনিস একটা পুটুলিতে বেঁধে হীরা আর সূর্যকে নিয়ে কাঁদতে কাঁদতে বেরিয়ে আসে। তারা অনেক জনকে বলে তাদের থাকার জন্য জায়গা দিতে, কিন্তু কেউই রাজি হয় না। শেষে তারা হাঁটতে হাঁটতে জঙ্গলে চলে আসে। মা, সন্ধে তো হয়ে এসেছে। কাল থেকে সেই হাঁটছি আর হাঁটছি, আর যে পারছি না মা। শরীরটা বড্ড ক্লান্ত লাগছে, তার উপর সারাদিন তো কিছুই খাইনি। দিদি, বাবার সাথে তো আমি জঙ্গলে কাঠ কাটতে আসতাম। তখন এই দিকটাতে একটা বাড়ি দেখেছি, মনে হয় সেখানে কেউ থাকে না। চলো আমরা সবাই সেখানে গিয়ে আজ রাতটা কাটাই। কি বলিস বাবা? ওখানে যদি কোনো সাপ বা বাঘ ভাল্লুক থাকে তখন তো আমাদের সবাইকেই প্রাণটা হারাতে হবে। ভয় পেও না মা, জায়গাটা অনেক সুন্দর আর তেমন নোংরাও না। দেখে মনে হয় কেউ এখানে থাকে। আমি আর বাবা তো প্রায় এই বাড়িটাতে যেয়ে বিশ্রাম নিতাম। মা, ভাই যখন এত করে বলছে তখন চলো না গিয়ে দেখি সেখানে রাতটা কাটাতে পারে কিনা। কাল সকালে না হয় অন্য জায়গায় যাব। তাছাড়া সারাদিন তো অনেক জনের কাছেই সাহায্য চাইলাম, কেউই তো আমাদের থাকতে দিল না। মা, তুই ঠিকই বলেছিস, যদি বাঁচি একসাথে বাঁচবো, আর যদি মরি তবে একসাথে মরবো। চল। মা দেখো না, এই গাছটাতে কত আপেল। তুমি দাঁড়াও, আমি কিছু আপেল পেরে নিই। আপেল খেলে ক্ষুধা অনেকটাই কমে যাবে। মা, এবার চলো তাড়াতাড়ি আমরা যাই। আর কত সময় এমন করে ঘুরে বেড়াবে? মা তুমি বসো, আমি চারদিকটা পরিষ্কার করে ঘর পরিষ্কার করব। এরপর আজ আপেল খেয়ে দিন কাটিয়ে দেব। তুই একা পারবি না মা, আমি তোকে সাহায্য করছি। তাছাড়া চারিদিক পরিষ্কার করবি কেমন করে? ঝাড়ু বা অন্য কিছু তো নেই। ওই তো খেজুরের গাছ, খেজুর পাতা পেরে ওই দিয়ে ঝাড়ু বানিয়ে নিচ্ছি। মা, তোমাকে কিছু করতে হবে না। অসুস্থ শরীর নিয়ে অনেক খেটেছো। কি যে বলিস, বেশি করে খেজুর পাতা পার, আমি একটা পাটি বানিয়ে ফেলি। আমরা আপেল খেয়ে সবাই মিলে পাটি বানিয়ে তার উপর ঘুমিয়ে পড়ব। মা, তুমি বাড়িতে থাকো, আমি আর ভাই মিলে দেখি খাবারের ব্যবস্থা করতে পারি কিনা। দিদি ঠিকই বলেছে মা, আমরা এখানেই থাকবো সব সময়। আমাদের তো আর কেউ থাকতে দেবে না, কিন্তু খাবারের ব্যবস্থা তো করতে হবে। তা না হলে কি খাবো আমরা? আপেল খেয়ে তো সব সময় জীবন বাঁচানো যাবে না। আমার কাছে যে টাকা আছে তাই দিয়ে ধানের বীজ আর সবজির চারা কিনে আনি, তাহলে আমাদের বেশি চিন্তা করতে হবে না। মা, বুদ্ধিটা খারাপ না রে মা। তাছাড়া জঙ্গলের ভিতর বেশ কিছু ফলও আছে, সেগুলো বিক্রি করে না হয় কিছুদিন খেতে পারবো। আর এরপর তো আমাদের কোনো ব্যবস্থা করতে হবে। মা, তবে গেলাম আমরা। হীরা আর সূর্য টাকা নিয়ে জঙ্গল থেকে বেরিয়ে গ্রামের বাজারে আসে। তারা ধানের বীজ ও নানান রকমের সবজির চারা কেনে, সাথে কিছু অল্প চাল ডাল কিনে বাড়ির থেকে রওনা হয়। দিদি, ওই দেখ, মনে হচ্ছে কেউ ওখানে পড়ে আছে জ্ঞান হারিয়ে। আচ্ছা, আমরা যেখানে থাকছি জায়গাটা তো বেশি দূরে নয়, চল ওনাকে বাড়িতে নিয়ে যাই। তুই ঠিকই বলেছিস ভাই। আরে, এনার গায়ে তো অনেক জ্বর। ভাই, ওনাকে নিয়ে তাড়াতাড়ি বাড়িতে চল। উনি কে রে মা? এখানে কেন এনেছিস? আমাদের কোনো বিপদ হবে না তো? মা, উনি জঙ্গলের রাস্তার পাশেই পড়েছিল। আমরা দু ভাই বোন ওনাকে বাড়িতে এনেছি, দেখি সুস্থ করতে পারে কিনা, না হলে এই লোকটা মারা যাবে। মা, বলিস কি? তাই তো,
ওনার মাথায় জল দিতে হবে, কিন্তু আমরা জল কোথায় পাবো? সাথে করে যে জল এনেছিলাম তা তো শেষ হয়ে গিয়েছে। মা, তুমি চিন্তা করো না, ওই সামনে একটা নদী আছে, একটা পাত্র দাও, আমি জল এনে দিচ্ছি। তুমি রান্না করার জন্য চুলা বানিয়ে ফেলো, খুব ক্ষুধা পেয়েছে আমার। ঠিক আছে, আমি চুলা বানাচ্ছি। মাহিরা আর হাত পা টিপতে থাক, আমি তাড়াতাড়ি রান্না করি। ওনার হয়তো ক্ষুধা পেয়েছে। এই নে বাবা, এই পাত্রে জলান। তুই পারবি তো? কেন পারবো না মা, আমি এখন ছোট নই, অনেক বড় হয়েছি। ভাই, আমরা ওনাকে ঠাকুমা বলি, কি বলিস? ওনার হাত পা একটু টিপে দে, দেখ জ্ঞান ফিরে নাকি। কোথায় আমি আর তোমরা? তোমরা কে মেয়ে? ঠাকুমা, আপনি জ্ঞান হারিয়ে রাস্তার মাঝে পড়েছিলেন, আমি আর দিদি আপনাকে আমাদের সাথে এনেছি, মাথায় জল দিয়ে আপনার জ্ঞান ফিরিয়েছি। আপনি শুয়ে থাকুন ঠাকুমা, শরীরে আপনার অনেক জ্বর, আমি আপনার মাথা টিপে দিচ্ছি। বুড়িমা, আগে খাবার খেয়ে নিন, মুখটা শুকিয়ে গেছে, না খেলে তো জ্বর আরো বেশি বাড়বে। মা কিন্তু ঠিক কথাই বলেছে, আপনি উঠে বসুন। তোমরা খুব ভালো, বিধাতা তোমাদের মঙ্গল করুন। তবে তোমরা এই জঙ্গলে কেন রয়েছো? আসলে ঠাকুমা, আমাদের চাচা আমাদের বাড়ি থেকে বের করে দিয়েছে, আমাদের বাড়িটা নিজের নামে করে নিয়েছে। কি বলছো তোমরা? তা তোমাদের বাবা কিছু বলেনি? বাবা বলবে কেমন করে, বাবা তো কয়েক মাস আগেই মারা গেছে, মায়ের শরীরটাও ভালো না, টাকার অভাবে ওষুধও খাওয়াতে পারছি না। কেঁদো না দিদি ভাই, দেখবে খুব তাড়াতাড়ি তোমাদের সব অভাব চলে যাবে, একটু ধৈর্য ধরো। কি রে দিদি ভাই, তোরা এখানে কি করছিস? দুজন দেখি জঙ্গল পরিষ্কার করে ফেলছিস। আসলে ঠাকুমা, দিদির কাছে কিছু টাকা ছিল, সেই টাকা দিয়ে ধানের বীজ আর কয়েক রকম সবজির চারা কিনে এনেছি, আর আসার পথেই তো আপনাকে কাল এনেছি। ঠাকুমা, আপনার তো শরীর ভালো না, উঠে এলেন কেন? আপনি বাড়ি গিয়ে বিশ্রাম নেন। আমি এখন সম্পূর্ণ সুস্থ, এত সেবা যত্ন করলেই কি করে অসুস্থ হয়ে পড়ে থাকতে পারি বল? আমার জ্বর সেরে গেছে, তাই ভাবছি চলে যাব। আপনি ছিলেন, খুব ভালো লাগছিল, থাকতে বলবো সেইটাও তো পারছি না। আপনার বয়স হয়েছে, এখন ভালো মন্দ খাবারের প্রয়োজন, কিন্তু আমাদের কাছে তো আপনাকে খাওয়ানোর মতো কোনো খাবারই নেই। তোমরা যা খাইয়েছো, এমন সুস্বাদু খাবার আমি কখনো খাইনি আগে। চিন্তা করছো কেন পাগলি? তোমরা না থাকলে হয়তো আমি এতক্ষণে মরেই যেতাম। আমি তোমাদের সাহায্য করতে চাই। সাহায্য? কি সাহায্য করবেন আপনি ঠাকুমা? আমাদের সাহায্য লাগবে না, আপনি ওষুধ ও ভালো মন্দ খাবার খান সেই টাকা দিয়ে, কেমন? ওরে বাবারে, কে আছো? বাঁচাও, বাঁচাও! কে 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 আপনি? দয়া করুন, আপনি যেই হন না কেন, আমাকে মেরে ফেলুন, তবু আমার 2 ছেলে মেয়েকে ছেড়ে দিন। ভয় পাচ্ছ কেন তোমরা? আমি তোমাদের কোনো ক্ষতি করব না, তোমরা খুব ভালো। এই বাড়িটা আমি আর নাগরাজ মিলে তৈরি করেছি, মাঝে মাঝে এখানে এসে দুজন থাকতাম। আমরা এই বাড়ি ছেড়ে চলে যাবো, তবু আমাদের মেরো না। তোমাদের মারবো না, এই বাড়িতে তোমরা নির্ভয় থাকতে পারো। জঙ্গলের কোনো হিংস্র পশু এ বাড়ির চারপাশেও আসতে পারবে না। সত্যি বলছেন? সত্যি বলছেন আপনি? আর আপনি নাগরানী, কিন্তু বুড়ি রূপ নিয়েছিলেন কেন? শুনবে সে কাহিনী? তবে শোনো, আমি আর নাগরাজ্যে গল্প করছিলাম, হঠাৎ নাগরানী, তুমি আমাকে ছাড়া বাঁচতে পারবে না, এটা আমি জানি, কারণ তুমি আমাকে অনেক ভালোবাসো। কে ভুলেছে পারি না। আমি কাল এই সময় পর্যন্ত তোমার থেকে দূরে থাকবো, আমি পৃথিবীতে থাকবো, আর তুমি নাগরাজ্যে। দেখি কি যেতে। ঠিক আছে, যদি তুমি জিততে পারো তবে আমি তোমাকে একটা উপহার দেব। ঠিক আছে, আমি যাই তবে। এরপর আপনি পৃথিবীতে এসেছেন, তাই তো? হ্যাঁ, ঘুরতে ঘুরতে হঠাৎ একটা গাছের সাথে ধাক্কা খেয়ে পড়ে যায়, মাথায় প্রচন্ড ব্যথা পাই, আর আমি নিজের রূপ বদলে বুড়ির রূপ ধারণ করি, যাতে কেউ আমায় চিনতে না পারে।
ঠিক তখনই জ্ঞান হারিয়ে ফেলি। আর তারপরের ঘটনা তা তো সবই তোমরা জানো। কিন্তু আপনার কথা অনুযায়ী তো আপনার নাগরাজ্যে যাবার সময় হয়নি। তাছাড়া আপনার মাথায় তো আঘাতের চিহ্ন নেই। আমার হাতের স্পর্শটা মনে হয় চিহ্নটা লুকিয়ে গিয়েছিল। আর নাগরাজকে ছাড়া আমি থাকতে পারবো না, তাই চলে যাচ্ছি। আমি জানতাম তুমি থাকতে পারবে না। আমি এখন তোমার সব কথা শুনেছি এই জাদু আয়নায়। আমাকে মাফ করো, আমি তোমার বিপদে থাকতে পারিনি। নাগরাজ, তুমি এসেছো? আরে চিন্তা করছো কেন? এনারা আমাকে অনেক ভালোবাসা দিয়েছে, অনেক সেবা করেছে। আমি সব শুনেছি নাগরানী। এই নাও, এই বেগুন গাছ তোমাদের ভাই বোনের। এই বেগুন গাছের পাতা বেটে খেলে সব ধরনের রোগ কমে যাবে। আর প্রতিদিন এই বেগুন গাছে অনেক বেগুন ধরবে, যা বিক্রি করে তোমাদের সংসার চলে যাবে। এই জাদুর বেগুন গাছ কোনো দিন মরবে না, তবে তোমাদের সৎ থাকতে হবে। প্রতি পূর্ণিমার রাতে এই বেগুন গাছে একটা জবা ফুল ফুটবে সোনার, যা বিক্রি করে তোমরা ধনী হয়ে যাবে। নাগরাজ, নাগরানী, আপনারা সত্যি বলছেন? আমরা মিথ্যে কেন বলবো? তোমরা যদি কখনো বেগুন গাছ লাগানোর পর তুলে অন্য জায়গায় লাগাও, তবুও নষ্ট হবে না। মনে রাখবে, অন্য গরিবদের সাহায্য করতে হবে, না হলে সব হারাবে। আমরা গরিব মানুষ, গরিবদের কষ্ট বুঝি। আপনাদের কি বলে যে ধন্যবাদ দেব বুঝতে পারছি না। চির কৃতজ্ঞ থাকবো। কেঁদো না, তোমাদের দুঃখের দিন শেষ, সুখের দিন শুরু হয়ে গেল। আমরা আসি তাহলে। ভাই আয়, তুই আর আমি গাছটা লাগিয়ে দিই। এরপর গাছ থেকে একটা পাতা নিয়ে মাকে খাইয়ে দেব। ঠিক আছে দিদি। মা, তুমি বসো। হীরা আর সূর্য মিলে জাদুর বেগুন গাছটা লাগালো। এরপর একটা পাতা নিয়ে মালতীকে খাইয়ে দিল। হে কি, আমি মনে হয় সুস্থ হয়ে গিয়েছি। আমার সব ঘাগুলো সে আর নেই, সব সেরে গিয়েছে। তাই তো দেখছি মা, এবার সত্যি আমাদের দুঃখের দিন শেষ হলো। ভাই দেখ, বেগুন গাছে এত বেগুন হবে সেটা ভাবতে পারিনি। আমার তো খুব আনন্দ হচ্ছে ভাই। তুই ঠিক বলেছিস দিদি। অনেকদিন হলো মাছ মাংস খাই না। আজ মাছের মুখ দেখবো মনে হয়। এত খাই খাই না করে বেগুনগুলো তুলে বিক্রি করে আয়। তোরা এলে আমি রান্না করব। সূর্য ও হীরা দুই ভাই বোন মিলে বেগুন তুলে বাজারে বিক্রি করে। এরপর তারা যখন বাজার করে বাড়ি ফিরছিল, তখন একটা বুড়োর সাথে দেখা হলো। দাদু ভাই, আজ তো দুদিন কিছু খাইনি। তোমাদের মাছটা আমাকে দেবে? হ্যাঁ, দেবে আমাকে? কেন দেব না দাদু, নিয়ে যান বাড়িতে। এই মাছটা আপনি আপনি আর ঠাকুমা খাবেন কেমন? আমরা না হয় শাক ভাত খাবো। চিন্তা করবেন না আপনি, অন্যদিন কিনে খেতে পারবো আমরা। আপনি যান দাদু, আপনি যান। বুড়ো মাছ নিয়ে চলে যায় আর তারাও বাড়ি ফিরে আসে। পরের দিন, দেখিস মা, কত সুন্দর সোনার জবা ফুল। আমাদের আর জঙ্গলে থাকতে হবে না মা। তোর বাবা থাকলে আজ খুব খুশি হতেন। মন খারাপ করো না মা, আমাদের বেশি দিন জঙ্গলে থাকতে হবে না, ভাবতেই ভালো লাগছে। দিদি চলো, আমরা সোনার জবা ফুল বিক্রি করে আসি। হ্যাঁ ভাই, চল। মা, আসি আমরা। হীরা আর সূর্য জবা ফুল বিক্রি করতে চলে যায়। এরপর কেটে যায় অনেকগুলো মাস। সূর্য হীরাদের অনেক পরিবর্তন এসেছে। সোনার ফুল বিক্রি করে তারা জমি কিনে সুন্দর বাড়ি করেছে। সেই বাড়ির সামনে তাদের জাদুর বেগুন গাছ লাগিয়েছে। অনেকের রোগও ভালো করেছে হিয়া আর সূর্য। একদিন, বাড়িতে কেউ আছো? আমাদের কিছু ভিক্ষা দাও। আমার গিন্নির খুব ক্ষুধা পেয়েছে, দুটো খেতে দেবে গো, দুটো খেতে দেবে। চাচা চাচি, আপনারা? কি অবস্থা আপনাদের? এমন হাল হলো কি করে? আপনারা বসুন, আমরা খাবার আনছি। এই সব তোদের সাথে অন্যায় শাস্তি মা, আমাদের মাফ করে দিস। হয়তো বেশি দিন বাঁচবো না, তোদের অনেক খুঁজেছি কিন্তু পাইনি। আপনাদের কিছুই হবে না চাচি, খাবার খেয়ে নিন। এটা কাদের বাড়ি মা? আমাদের একটু থাকতে দিবি?
আমাদের জমি জায়গা ঘর বাড়ি সব তোর চাচির রোগ সারানোর জন্য বিক্রি করে দিয়েছি। অবশেষে ডাক্তার বলেছে এই রোগ সারবে না, ও বাঁচবে না, ও বাঁচবে না। এটা আমাদের বাড়ি। এত বড় বাড়ি তোমাদের বৌদি, কেমন করে করলে এসব? এসব না জানাই থাক। হীরা, আমি পাতা রস করে রেখেছি, ওনাদের এনে দে। এইটা খেয়ে নিন চাচি, দেখবেন আপনার সব রোগ সেরে যাবে। হে কি, আমি তো সুস্থ হয়ে গেছি। ওগো ওগো দেখো, আমি সম্পূর্ণ সুস্থ হয়ে গিয়েছি। তোরা অনেক বড় উপকার করলি মা আমাকে, তোদের কত ক্ষতি করেছি আমরা। এই সোনার ফুল তোমরা নিয়ে যাও ভাই, বিক্রি করে জমি আর বাড়ি করো, কম পড়লে আবার এসো। হ্যাঁ তো শোনা, ভাবি আপনারা অনেক দয়ালু, হাসি আমরা। দুটো খেয়ে তো যাবেন চাচি, খাবার বেড়ে রাখলাম যে। তাছাড়া যতদিন নতুন বাড়ি করতে না পারেন ততদিন এখানেই থাকুন না। হীরার কথা মতো মাধবী আর শিবু খাবার খেতে শুরু করে এবং নতুন বাড়ি করা না পর্যন্ত হিয়াদের বাড়িতেই থাকে। এভাবেই হিয়া আর সূর্য অনেককেই এভাবে সাহায্য করে তাদের জাদুর বেগুন গাছের সাহায্যে।